আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আইতে বলেছে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নততল। 2 আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে প্রথম শ্রেণীর লিভার। 3 একটি সরল যন্ত্রের উদাহরণ হলো শাবল। 4 ভাইরাস হলো জীব ও জ্বরের মাঝামাঝি অবস্থা। 5 কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়? এখানে উইপোকা, মৌমাছি, পিঁপড়ে সবকটাই হলো সমাজবদ্ধ জীব, তাই সবকটি। 6 সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে। 7 যে সকল জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করে তাদের বলা হয় উৎপাদক। 8 কোনটি মৌলিক রাশি দৈর্ঘ্য ভর সময়, তাই ডি এর দাগেরটা হবে প্রদত্ত সবকটি। 9 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অক্সানোমিটার। 10 প্রদত্ত কোনটি লোহার চিহ্ন Fe। 11 জিয়ারডিয়া হলো এক প্রকার প্রোটোজোয়া। 12 উইপোকার প্রধান খাদ্য সেলুলোজ। 13 একটি তরল ধাতু হলো পারদ। 14 একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি। 15 বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে প্যারাডাইস মাছ। 16 একটি চৌম্বক পদার্থ নিকেল। 17 নততল যত হেলানো হয় তা যান্ত্রিক সুবিধা তত বাড়ে। 18 অণুপরমাণুর পরিমাপের একক হলো মোল। 19 একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি। 20 প্যান্থেরা টাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম? বাঘ। 21 সোনার ল্যাটিন নাম অরাম। 2 এর দাগে আসি। 2 এর দাগের গুলো 1 নম্বরের। আইতে বলেছে মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। 2 একটি এককোষী ছত্রাক ইস্ট। 3 ছত্রাকের দেহ কি দ্বারা গঠিত? মাইসেলিয়াম দ্বারা গঠিত। 4 কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে? যাযাবর প্রকৃতির পিঁপড়েরা। 5 কোন যৌগের সংকেত PH3 ফসফিন। 6 ঢাক বাজানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 7 উষ্ণতা মাপার যন্ত্রটির নাম থার্মোমিটার। 8 মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স। আচ্ছা, ঢাক বাজানোটা একবার দেখিয়ে দিচ্ছি। তাও ঢাক বাজানো অথবা ঘন্টা বাজানো এই যে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওটা লেখার জায়গা নেই বলে আর লিখিনি। 9 দিয়েছে লাল পিঁপড়ের আরেক নাম নালশো পিঁপড়ে। 10 রিডিউস, রিফিউজ, রিইউজ, রিসাইকেলকে সংক্ষেপে 4R পদ্ধতি বলে। 11 জলের সংকেতে H2O। 12 শূন্যস্থান পূরণ বলেছে দুটি তলের মধ্যে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। 13 হাইড্রোজেন অণু পারমাণবিকতা 2। 14 ঘাসফড়িং কোন শ্রেণীর খাদক? প্রথম শ্রেণীর খাদক। 3 আইতে বলেছে স্পর্শহীন দুটি বলের উদাহরণ দাও। ওজন এবং চৌম্বক বল। 2 বলেছে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যায়? কি পরিমাপের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়? এই 3 দাগের পয়েন্টটা শুধু বলবে যে পর্বের সংখ্যা, পর্বমধ্যের দৈর্ঘ্য, পাতার সংখ্যা, পাতার পরিমাপ ইত্যাদি পরিমাপের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। 3 দিয়েছে মৌলগুলোর রাসায়নিক চিহ্ন লিখতে বলেছে কোবাল্ট CO, হিলিয়াম He, বেরিয়াম Ba, ব্রোমিন Br। 4 দিয়েছে শত্রু দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? শত্রু দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? শ্রমিক মৌমাছির উদরের শেষ প্রান্তে হুল অবস্থিত। এর একদিকে খাঁজ কাটা এবং অন্যদিকে এমনভাবে মৌমাছির পেটের কাছে আটকানো থাকে যে শত্রু দেহে একবার হুল দিয়ে দংশন করলে তা ছিঁড়ে শত্রু দেহেই আটকে যায়, ফলে শ্রমিক মৌমাছির মৃত্যু হয়। 5 বলেছে কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন? লিখবে শীতের সময় উত্তর মেরু বরফে ঢেকে যায়, ফলে সমস্ত পরিবেশ কনকনে ঠান্ডা হয়, কীটপতঙ্গ বা অন্যান্য পোকামাকড় বা গাছের পাতা ফল কিছুই পাওয়া যায় না। তাই প্রতিকূল আবহাওয়ার খাদ্যের অভাব এড়ানোর জন্য পরিযায়ী পাখিরা উত্তর মেরু থেকে এখানে যেটা দিয়েছে সমতল অঞ্চলে চলে আসে। তাহলে উত্তর মেরু থেকে সমতল অঞ্চলে চলে আসে। আর কেন আসে? এখান থেকে এতটা। 6 দিয়েছে সাধারণ তুলাযন্ত্রে দুটি বাহুর দৈর্ঘ্য সমান রাখার সুবিধা কি? সাধারণ তুলাযন্ত্রের মূল অংশটি হলো একটি অনুভূমিক ধাতব দণ্ড যা একটি উলম্ব স্তম্ভের ওপর বসানো থাকে। দণ্ডটি 2 প্রান্ত থেকে দুটি অভিন্ন তুলাপাত্র ধাতব শিকলের সাহায্যে ঝোলানো থাকে। দণ্ডের মধ্যবিন্দু থেকে 2 তুলাপাত্রের দূরত্ব সমান হয়। দণ্ডের মধ্যবিন্দুতে একটি ধাতব সূচক কাটা থাকে যা দণ্ডটি অনুভূমিক হলে ঠিক উলম্ব অবস্থানে আসে। আর উলম্ব মানে দুটি সমানেতা সাম্যাবস্থায় আসলে ওজন পরিমাপ ঠিক হয়।
সাথে দিয়েছে H2 গ্যাসের দুটি ধর্ম লেখো। এটা তোমাদের বইয়ের 44 পাতায় রয়েছে। হাইড্রোজেনের ধর্ম, হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ আর বাতাসের চেয়ে হালকা। অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। এই 1 নম্বর আর 2 নম্বর এই দুটো পয়েন্ট। 8 বলেছে পরিস্রাবন এবং কেলাসন প্রক্রিয়ার মধ্যে দুইটি পার্থক্য লেখো। দুখানা পার্থক্য বলেছে, তো সংজ্ঞাটা দেবে আর উপকরণ। যে পদ্ধতিতে তরলে মিশে থাকা সূক্ষ্ম অদ্রবীভূত কঠিন কণাকে ফিল্টার কাগজ ব্যবহার করে পৃথক করা হয় তাকে পরিস্রাবন বলে। আর যে পদ্ধতিতে কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে কঠিন দ্রাবকে কেলাস আকারে পৃথক করা হয় তাকে কেলাসন বলে। এটা একটা। আর একটা হচ্ছে পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার পেপার বা ওই জাতীয় সূক্ষ্ম ছিদ্রযুক্ত পর্দার প্রয়োজন হয়। আর কেলাসন পদ্ধতিতে সাধারণ ছাঁকনি দিয়ে কঠিন কেলাসগুলিকে দ্রবণ থেকে পৃথক করে নেওয়া হয়, তবে এই পদ্ধতিতে তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের প্রয়োজন হয়। এছাড়া আরও আছে, যেমন পরিস্রাবনে তাপের প্রয়োজন হয় না, কেলাসন দ্রবণটিকে প্রথমে উত্তপ্ত করলে গাঢ় হয় তাই তাপের প্রয়োজন হয়। আর পরিস্রাবনে কঠিন পদার্থের কণাগুলি তরলে অদ্রাব্য হয়, আর কেলাসনে কঠিন পদার্থের কণাগুলি তরলে সম্পূর্ণ দ্রাব্য হয়। তো তোমাদের দুটো বলেছে, যে কোনো দুটো লিখে দেবে, তোমাদের যেগুলো মনে রাখতে সুবিধা হবে সেই অনুযায়ী দুটো লিখে দেবে। 9 দিয়েছে খাদ্য শৃঙ্খল কি আর উদাহরণ দাও। যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। 4 আসি। 4 আইতে দিয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে। আর মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? মুখের চোয়াল হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে এবং অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং দুই প্রান্তের মাঝে কোনো বিন্দুতে ভার বা বাধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। আর এই চিত্রটা এঁকে দেবে। আর মানুষের মুখের চোয়াল হলো তৃতীয় শ্রেণীর লিভার। 2 আছে মশার জীবনচক্র বর্ণনা করো। মশার জীবনচক্রে 4টি দশা দেখা যায়: ডিম, লার্ভা বা শুককীট, পিউপা বা মুকিট, পূর্ণাঙ্গ মশা। ডিম, পূর্ণাঙ্গ মশা, স্ত্রী মশা স্রোত নেই এমন বদ্ধ জলে ডিম পাড়ে। ডিমগুলি এককভাবে অ্যানোফিলিসের ক্ষেত্রে অথবা দলবদ্ধভাবে কিউলেক্সের ক্ষেত্রে ভেসে থাকে জলে। 2 হচ্ছে লার্ভা বা শুককীট। 2 থেকে 5 দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বা শুককীট নির্গত হয়। এদের দেহ মস্তক, বক্ষ আর উদরে বিভক্ত থাকে এবং সাইফনের বা নলের মতো একটা অংশের সাহায্যে বায়বীয় পরিবেশের সঙ্গে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায়। লার্ভারা কিলবিল করে ও জলের খাবার খেয়ে বড় হয়ে ওঠে। 3 হচ্ছে পিউপা বা মুক্কিট। পরিণত লার্ভা পিউপায় পরিবর্তিত হয়। পিউপা কমা আকৃতির দেখতে এবং পিউপেরিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। পিউপারা কিছু খায় না। 4 পূর্ণাঙ্গ মশা। কিছুদিন পর পিউপারাক্লোস ত্যাগ করে পুরোপুরি একটি মশা হয়ে উড়ে যায়। আর এটা যদি ছবি আঁকতে পারো ভালো, না ছবি আঁকতে পারলে এইভাবে নামগুলো লিখে অ্যারো অ্যারো দিয়ে একটা রেখাচিত্রের মাধ্যমে এটা শেষে দেখিয়ে দেবে। 3 দিয়েছে আন্তর্জাতিক ক্রোমারমিটার কাকে বলে আর লব্ধ একক কাকে বলে। লিখবে যে ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% আর ইরিডিয়াম 10%-এর সংকর ধাতুর একটি দণ্ডের দুই প্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণমিটার বা প্রমাণ 1 মিটার বলা হয়ে থাকে। আর ওর সাথে আছে লব্ধ একক কাকে বলে। লিখবে যে সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলোর সমন্বয়ে ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাকে লব্ধ একক বলে। লব্ধ রাশিসমূহ অর্থাৎ বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক হচ্ছে লব্ধ একক। 4 বলেছে একটা স্প্রিংয়ের স্থিতিশক্তি তুমি কি ভাবে বাড়াতে পারো। স্থিতিশক্তির পরীক্ষা উপকরণ: একটা টেবিল, একটা স্প্রিং, একটা টেনিস বল। পরীক্ষা হচ্ছে একটি স্প্রিংকে হাত দিয়ে চেপে সংকুচিত অবস্থায় রেখে তার উপরে একটি টেনিস বল রাখা হলো। পর্যবেক্ষণ: হাত তুলে নিয়ে স্প্রিংটিকে প্রসারিত হতে দেওয়া মাত্র বলটি ছিটকে ওপরে উঠে গেল। ব্যাখ্যা আর সিদ্ধান্ত: আকৃতি পরিবর্তনের ফলে সংকুচিত স্প্রিংয়ে কাজ করার সামর্থ্য স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। প্রসারিত হয়ে স্প্রিং তার স্বাভাবিক আকার ফিরে পেলে এই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ও টেনিস বলটি ওপরের দিকে ছিটকে যায়। 5 বলেছে দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন। আর ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত লেখো। ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস মানে হচ্ছে পি, ক্লোরাইড মানে সিএল ক্লোরিন, আর ট্রাই মানে 3টে, তার মানে PCl3। আর দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন। দ্রবণ যৌগিক পদার্থ নয় মিশ্র পদার্থ, কারণ 1 হচ্ছে দ্রবণ থেকে উপাদানগুলোকে সহজে ভৌত উপায়ে পৃথক করা সম্ভব।
2 যৌগিক পদার্থ দ্রবণের মধ্যে ওর উপাদানগুলোর ধর্ম বজায় থাকে। আর 3 হচ্ছে দ্রবণ প্রস্তুতির সময় তাপ শোষিত হয় বা তাপের উদ্ভব হয় না, সেই জন্য দ্রবণ হলো মিশ্র পদার্থ। সবটা লেখার দরকার নেই, যেটুখানি দাগ দেওয়া ছিল ওই কটা পয়েন্টই শুধু লিখে দেবে, কারণ এখানে আছে তোমার এর জন্য আছে 2 নাম্বার। 6 দিয়েছে গুপ্তবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর উদাহরণ লেখো। যেসব সপুষ্পক উদ্ভিদের বীজ ফলের মধ্যে আবৃত থাকে তাদের গুপ্তবীজী বলে। বৈশিষ্ট্য 1 হচ্ছে এই ধরনের উদ্ভিদেরা বিরুৎ অথবা গুল্ম বা বৃক্ষ জাতীয় হয়। 2 গুপ্তবীজী উদ্ভিদের ফল সৃষ্টি হয় আর ফলের মধ্যে বীজ লুকানো থাকে। 3 এইসব উদ্ভিদের প্রকৃত পুষ্প উৎপন্ন হয়, পরাগ মিলনের ফল ফুল থেকে ফল ও বীজ সৃষ্টি হয়। 4 বীজে বীজপত্রের সংখ্যা 1টি বা 2টি হয়, উদাহরণ হচ্ছে ধান আর আম। 7 দিয়েছে উভচরের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। উভচর মানে হচ্ছে অ্যামফিবিয়া। তো নগ্ন গ্রন্থিময় সিক্ত ত্বকযুক্ত জলস্থলে বসবাসকারী মেরুদণ্ডী প্রাণীদের উভচর বা অ্যামফিবিয়া বলা হয় থাকে। বৈশিষ্ট্য হচ্ছে শৈশবকালে এরা লার্ভা দশায় জলে থাকে এবং লেজ নেড়ে সাঁতার কাটে, পূর্ণাঙ্গ অবস্থায় ডাঙায় চলে আসে এবং দুজোড়া পায়ের সাহায্যে লাফিয়ে চলে। পূর্ণাঙ্গ দশায় লেজ থাকে না। 2 হচ্ছে দেহত্বক গ্রন্থিময় ভেজা নগ্ন প্রকৃতির। 3 হচ্ছে এদের দেহ মস্তকা দেহকাণ্ডে বিভক্ত, এদের গ্রীবা নেই। 4 এদের হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে, 2টি অলিন্দ 1টি নিলয়। 5 এরা ঠান্ডা রক্তের মেরুদণ্ডী প্রাণী, যেমন কুনো ব্যাঙ আর সোনা ব্যাঙ। 8 বলেছে ঘর্ষণ কি আর ঘর্ষণ কিভাবে বাড়ানো যায় লেখ। আচ্ছা, ঘর্ষণ কাকে বলে লিখবে যে যখন কোনো বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন সংস্পর্শে থাকা বস্তুদ্বয়ের তলগুলির মধ্যে গতি উৎপাদনের চেষ্টার বিরুদ্ধে বাধা সৃষ্টি হয়, এই বাধাকেই ঘর্ষণ বলে। আর ঘর্ষণ কি কি উপায়ে বাড়ানো যায়, এইটা ঘর্ষণ বাড়ানোর উপায় 1 হচ্ছে গাড়ির চাকার টায়ার খাঁজ কাটা করা হয় যাতে টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ বল বেশি হয়। ব্রেক কষলে গাড়ি সহজে থেমে যেতে পারে। 2 খেলোয়াড়দের ব্যবহৃত জুতোর তলায় স্পাইক লাগানো হয় যাতে জুতো আর ভূমিতলের মধ্যে ঘর্ষণ বাড়ে আর দৌড়ানো বা প্রয়োজনে থামা সহজ হয়। 3 মেঝের ওপর মইয়ের তলদেশের পিছলে যাওয়া আটকাতে অনেক সময় মইয়ের তলায় খাঁজ কাটা রবার প্লেট ব্যবহার করা হয়, এভাবে ঘর্ষণ বল বাড়ানো যায়। 9 দিয়েছে একটি একবীজপত্রী আর একটা দ্বিবীজপত্রী গাছের নাম লেখো। একবীজপত্রী হচ্ছে ভুট্টা, দ্বিবীজপত্রী একবীজপত্রী লিখবে ভুট্টা। আর মানে যেসব বীজ আর কি একটা বীজপত্র থাকে এরকম হলো ভুট্টা, দ্বিবীজপত্রী হচ্ছে ধরো ছোলা। আর বলেছে এদের বীজকে আলাদা করবে কিভাবে। তো এদের বলেছে যে তোমাকে ধরো সব বীজ মিলিয়ে মিশিয়ে দিয়েছে, এবার বলছে এদের বীজকে তাহলে আলাদা করবে কিভাবে। তো যে বীজে একটি মাত্র বীজপত্র থাকবে সেটা হবে একবীজপত্রী, আর যে বীজে 2টো বীজপত্র থাকবে তাকে দ্বিবীজপত্রী বলা হয়। তাকে একবীজপত্রী ধান গম বলতে পারো, আর আমি দ্বিবীজপত্রীতে ছোলা বলেছি, মটরও বলতে পারো। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।